তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা 15। সিমি ঘুমিয়ে পড়তেই নিশান সিমির কপালে গভীর চুম্বন করল, শক্ত করে জড়িয়ে ধরল, তারপর উঠে গেল। সিমি সুন্দর করে বেডে শুয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। নিশান কাভার্ড থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে বের হয়ে আসলো। চুলগুলো ড্রেসিং টেবিলের আয়নাতে ঠিকঠাক করে নিল। বেডের এক পাশ থেকে নিজের ফোনটা তুলে জিহানের নাম্বারে কল দিল। 2-3 বার রিং হতেই রিসিভ করলো। জিহান উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, নিশান কোথায় তুই? সিমি কই? ওকে আবার ওইরকম কিছু করিসনি তো? জিহানের এত কথার প্রেক্ষাতে নিশান সামান্য জবাব দিল, ইমিডিয়েটলি খেলার গোডাউনে আয় ফার্স্ট। বলে জিহানকে কিছু বলতে না দিয়ে নিশান কল কেটে দিল। নিশান বেরিয়ে গেল তার গেস্ট হাউস থেকে। সোজা নিজের গাড়িতে বসে অজানা গন্তব্যের দিকে পাড়ি জমালো। এদিকে জিহান ভুরু কুঁচকে বিড়বিড় করলো, এই সাইকোর আবার কি হলো? দুনিয়ায় এত মানুষ থাকতে এই সাইকোর পেছনেই ঘুরতে হয় কেন ভাই? জীবনটা আমার তেজপাতা হয়ে গেল। শালার কপাল করে একটা ভাই বন্ধু পেয়েছি, নিজেকেই ধিক্কার জানাই। জিহান ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। চুলগুলো ঠিকঠাক করে সেও বাড়ি থেকে বের হয়ে গেল নিশানের বলা ঠিকানা অনুযায়ী। আধা ঘন্টার ভেতরে জিহান পৌঁছে গেল সেখানে। নিশান গাড়ির উপরে ডিকিতে বসে সিগারেট টানছে। জিহান গাড়ি থেকে নেমে নিশানের কাছে গিয়ে বলল, নিশান সিমি কই? ও ঠিক আছে তো? নিশানের কর্কশ জবাব, আমার বউয়ের খোঁজ নিয়ে তোর কি হবে? জিহান এই কথা না বলে বলল, এখানে ডাকছিস কেন? নিশান গাড়ি থেকে নেমে সিগারেটটা ফেলে দিয়ে বলল, খেলা করতে আসছি। তোকে আমি পাবনায় ভর্তি করে যাব, সমস্যা কি তোর? কত মানুষের জান নিবি তুই? একটু আগে ওনাকে দুটো ছেলের কলিজা ছিঁড়ে এনেছিস। কি হয়েছে তোর? কই ইতালিতে থাকতে তো এমন করতিস না? নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, যাদের জান নেই ওরা ভালো না। ওদের সব থেকে বড় অপরাধ আমার ইস্যুর দিকে তাকানো, ইস্যুকে ছুতে চাওয়া। এখানে এসেছিস কেন? খেলা করতে। বলি এগিয়ে গেল। নিশানের সাথে জিহানও গেল। তোর খেলা তো এমনি একটু আধটু না। একটু আগেই তুই দুটোকে নির্মমভাবে খুন করেছিস, আর এখন এইখানে কার সাথে রক্তের খেলা খেলতে এসেছিস? নিশান উত্তর দিল না, শুধু বাঁকা হাসি হাসল। তারা হেঁটে গেল জঙ্গলের ভেতরে। একটু হেঁটে যেতেই নিশান বসলো হাঁটু গেড়ে। সেখানে মাটির উপর হাত দিয়ে একটা সুইচ খুঁজলো, পেয়ে গেল। সেখানে চাপ দিতেই মাটির নিচে যেন ফাঁকা হয়ে গেল। নিচে যাওয়ার জন্য রাস্তা দেখা গেল। নিশান আর জিহান দুজনেই ঢুকে পড়ল। তারা ঢুকতে আবারও সেই দরজা বন্ধ হয়ে গেল। হেঁটে তারা নিচের দিকে নামছে। নিচে নামতেই দেখা মিলল বড় বারান্দা, বাম পাশে একটা রুম, আবার ডান পাশে বড় খাঁচা, সেখানে আছে হিংস্র শিয়াল। বারান্দা প্রায় 10-15টা কালো পোশাক পরিহিত গার্ড দাঁড়িয়ে আছে, বন্দুক হাতে নিয়ে। নিশানকে আসতে দেখে শিয়ালগুলো হুঙ্কার ছাড়তে লাগলো। নিশান শিয়ালদের কাছে গিয়ে বলল, তোদের আহার দেওয়ার জন্যই আমি এসেছি। বলে বাম পাশে থাকা রুমটার দিকে এগিয়ে গেল। জিহানও গেল তার পিছু পিছু। দরজা খুলে প্রবেশ করলো নিশান আর জিহান। এই রুমে শুধু জিহানই প্রবেশ করতে পারবে, তাছাড়া অন্য কেউ না। যদি কেউ ভুলবশত প্রবেশ করে ফেলে, নিশান তাকে নির্মমভাবে হত্যা করে। রুমে ঢুকতেই জিহানের নাকি বিশ্রী গন্ধ ভেসে আসলো। হলদে আলোয় রুমের ভেতরে চারিদিকে রক্ত আর রক্ত দেখা গেল। দেওয়ালের বাম পাশে সব ধরনের অস্ত্র সাজানো আছে। ডান পাশে আছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল ঔষধ, অ্যাসিড। জিহানের চোখ গোল গোল হয়ে গেল। একটা লোক, যাকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে, অজ্ঞান হয়ে আছে। জিহান লোকটাকে দেখে চিনতে পারল। নিশানকে বলল, তুই ডাক্তারকে কেন এনেছিস? ও কি করলো? নিশান কিছু না বলে ডাক্তারের কাছে গেল। পাশে থাকা এক বালতি পানি ডাক্তারের গায়ে ঢেলে দিল। ডাক্তার হকচকিয়ে উঠল, জ্ঞান ফিরল, নিভু নিভু চোখে তাকালো। 2-3 বার চোখ বুঝে ভালোভাবে তাকালো। সামনে নিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, আমি এখানে কেন? আমাকে কেন এনেছো? খেলা করতে। খেলা করার জন্য এই রুমে আমার বমি আসছে। তুমি কি এখানে কেন এনেছো? নিশান বাঁকা হেসে বলল, ডাক্তার, এটাই সব থেকে সুন্দর জায়গা। এই রুমের গন্ধ নেওয়ার অনুমতি একটা পাখিরও নেই। সেখানে তুই কত ভাগ্যবান ভেবে দেখ। তুই কে রে? এভাবে এনেছিস কেন আমাকে? আমাকে চিনিস? আমার বন্ধু কিন্তু বড় সিআইডি অফিসার। একবার কল দিলে পুরো গ্যাং নিয়ে তোকে হাজতে পড়বে। তোর বন্ধু সিআইডি, বাট তুই তো না।
সিআইডি না তো কি হয়েছে? আমি ডাক্তার মানুষ, আমাকে কেন এখানে এনেছিস তুই? জীবন আল্লাহ দেয়, তুই হালকা সাহায্য করিস, আর মৃত্যু যেটা আল্লাহ দেয় আমি কাজ করি। তার মানে তুমি খুন করো? সে যাই করো তাতে আমার কিছু যায় আসে না, আমাকে ছেড়ে দাও। এত দ্রুততা কিসের? ছেড়ে দেব, একটু যত্ন করতে হবে তো। লাগবে না কিছু, ছাড়ো। শান্ত থাকা নিশান যেন হিংস্র হয়ে উঠল। ডাক্তারের চুল জোরে চেপে ধরে চিৎকার করে বলল, হারামের বাচ্চা, হাসপাতালে এত মহিলা ডাক্তার থাকতে তুই কেন আমার ইস্যুর দিকে হাত বাড়িয়েছিস? বল কুত্তার বাচ্চা। ডাক্তারের চুল ধরায় তার তীব্র ব্যথা হচ্ছে। ইস্যুকে চিনতে না পারায় ডাক্তার বলল, ইস্যু কে? ইস্যু কথা ডাক্তার মুখে আনতেই জোরে গাল চেপে ধরল সর্বশক্তি দিয়ে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর ওই ফাকিং মুখে আমার ইস্যুর নাম উচ্চারণ করবি না রাস্কেল। বলেই তাকে ছেড়ে দিল। টেবিলের কাছে গিয়ে সোজা একটা ছুরি আর একটা লঙ্কা গুঁড়ো আনলো। ডাক্তারের ডান হাত নিয়ে ফটাফট করে সবগুলো আঙুল কেটে দিল। আত্মচিৎকার করে উঠল ডাক্তার। ওর আওয়াজ এই রুমে বারবার বাজছে। নিশান সেই সাথে ওই কাটা আঙুল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ডাক্তার যেন জান বের হয়ে আসছে। জিহান শুধু তাকিয়ে দেখছে, আর নিশান যেন এইসব করে শান্তি পাচ্ছে। ডাক্তার এইদিকে এখনো চিৎকার করে যাচ্ছে। এর মধ্যে নিশান বড় একটা পাত্রে পুরো নাইট্রিক অ্যাসিড দিয়ে ভর্তি করলো। আবারও সেই ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে বলল, কি ব্যাপার ডাক্তার, এত চিৎকার করস কেন? কানের তালা লেগে যায় তো। ডাক্তারের কথা বলার শক্তি নেই। নিশানের হাতে একটা বোতল আছে, সেটার মুখ খুলতেই পুরো রুমে বিশ্রী গন্ধ ভেসে গেল। জিহানের নিজেরও বমি উঠে আসছে, তাই দ্রুত নাক চেপে ধরল। ডাক্তারের নাকে গন্ধ আসছে, কিন্তু সে কি করবে? নিশান বলে উঠল, আমার ইস্যুকে ছুঁয়েছিস তাই হাত কেটে দিলাম। আমার এই টর্চার ছেলে আসলে কেউ প্রাণ হাতে বের হতে পারে না। তোর জন্য মৃত্যু অপেক্ষা করছে, তার আগে এই রক্তাক্ততা খাবি, যেইটা শূকরের রক্ত। আজ 10 মাস ধরে রেখে দিয়েছি তোদের মতো জানোয়ারদের খাওয়াবো বলে। এই বলে নিশান ডাক্তারের মুখে বোতল ঢুকিয়ে দিল। গলা দিয়ে নামতেই ডাক্তার বমি করে দিল, কিন্তু নিশান ওইভাবে এখনো খাইয়ে যাচ্ছে। ডাক্তার বমি করছে এখনো। নিশান এইবার ওর হাতে পায়ে দড়ি খুলে দিল। হাত টেনে নিয়ে গিয়ে পাত্র ভরা নাইট্রিক অ্যাসিডের ভেতর ফেলে দিল। ডাক্তার ছটফট করতে লাগলো। দেখতে দেখতে সারা দেহ ঝলসে গেল, একদম মরে গিয়েছে। নিশান বের হয়ে গেল রুম থেকে। ওর সাথে জিহানও বের হয়ে গেল। তারা একদম এই জায়গা ছেড়ে দিল, বাহিরে বের হয়ে আসে। জিহান নিশানকে বলল, নিষ্ঠুর হত্যা। নিশান কিছুই বলল না। গাড়ির কাছে এসে জিহানকে বলল, বাড়ি যা, আমি গেস্ট হাউসে যাচ্ছি। নিশান যেই ঢুকবে অমনি জিহান বলে উঠল, আমাদের আবারও ইতালি যেতে হবে। নিশান ভুরুকুচকে প্রশ্ন করল, কি জন্য? বিজনেস নিয়ে। সব কিছু দেশে ট্রান্সফার করেই তো এসেছি, তাহলে ওখানে কি করতে যাব? জিহান শান্ত কণ্ঠে জবাব দিল, সব কিছু শেষ করলে শেষ হয়ে যায় না, কিছু কিছু জিনিস থেকেই যায়। নিশান নিজের রাগ সংবরণ করে বলল, কবে যেতে হবে? দুপুর 1টায় ফ্লাইট। নিশান জিহানের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শালা, আর কয় ঘন্টা পরে ফ্লাইট, আর তুই আমাকে এখন বলছিস? আমি তো নিজেই একটু আগে খবর পেয়েছি, আর পেয়েই ইমার্জেন্সি টিকিট নিয়েছি। নিশান জিহানের কলার ছেড়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, ভাবছিলাম বউ নিয়ে 2 দিন নিরুদ্দেশ থাকবো, কিন্তু শালা হতে দিলি না তুই। জিহান ভাব নিয়ে বলল, আমি যে তোর শালা এটা আমি জানি, তাই বারবার মনে করিয়ে দিতে হবে না। নিশান জিহানের দিকে এক পলক তাকিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। গাড়ি ঘোরালো গেস্ট হাউসের দিকে। নিশানকে যেতে দেখে জিহানও নিজের গাড়িতে উঠে বসলো। নিশানের গাড়ি যখন তার গেস্ট হাউসে এসে থামলো, তখন ফজরের আজান দিচ্ছে। সিমির ঘুম ভেঙে গিয়েছে, সে ব্যালকনিতে এসে বসেছিল। নিশানের গাড়ি দেখে দ্রুত রুমে গিয়ে আবার বেডে শুয়ে পড়ল। নিশান হন্তদন্ত পায়ে রুমে ঢুকলো। এসেই দেখলো সিমি এখনো ঘুমিয়ে আছে। সে সোজা ওয়াশরুমে চলে গেল। এদিকে সিমি মনে মনে বলল, বডিওয়ালা মানুষদের কি 14 বার গোসল করতে হয় নাকি? সিমি উঠল না, ওইভাবেই শুয়ে রইল। নিশান 10 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। পরনে তার শুধু একটা টাওয়াল, চুল থেকে টুপটাপ পানি পড়ছে। সে এসে বেডের কাছে বসলো। সিমির দিকে তাকালো, ঘুমিয়ে আছে। নিশান সিমির ডান হাত নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে চুমু খেলো। কেঁপে উঠল সিমি। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে বলল, দেখো মেয়ে, আমি চলে যাচ্ছি বলে এটা না যে তোর 10টা পা গজাবে।
আমি যেখানেই যাই না কেন আমার নজর সবসময় তোর উপর নিবদ্ধ থাকবে। যদি দেখেছি কোনো ছেলের সাথে কথা বলতে, কোনো ছেলের দিকে তাকিয়ে থাকতে, সেই ছেলেকে জানে তো মারবই, সাথে তোকেও বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। নিশানের কথা শুনে সিমির ভয় লাগছে। মনে হয় ঘুমানোর নাটক হবে না, কিন্তু তাও থাকতে হবে, মনে মনে বলল। বিদেশি কুত্তা যাচ্ছে কোথায়? নিশান এবার শান্ত কণ্ঠে বলল, কাজের খাতিরে আমি ইতালি যাচ্ছি, তবে আমার নজর তোর উপরে রেখেই যাচ্ছি। আপাতত কবে আসবো জানি না, তবে দ্রুত আসবো। আমি চাই আমি না থাকলেও যেন তুই আমার মনে রাখিস, আমার দেওয়া আঘাতের কথা ভেবে আমার জন্য কান্না করিস। আমি চলে গেলাম, ভালো থাকিস। বলে সিমির কপালে চুমু দিয়ে নিশান রেডি হয়ে নিল। নিশান জানে সিমি ঘুমানোর নাটক করছে, তাই এই কথাগুলো বলল। নিশান একেবারে রেডি হয়ে বের হয়ে গেল গেস্ট হাউস থেকে। অফিসের কিছু কাজ আছে, সেটাই কমপ্লিট করতে ওই জায়গা থেকে এয়ারপোর্টে চলে যাবে। এর মধ্যে তিহানকে ফোন দিয়ে বলে দিয়েছে যেন সিমিকে এসে নিয়ে যায়। এদিকে নিশান চলে যেতেই সিমি উঠল, বুকে হাত দিয়ে 2-3 বার নিঃশ্বাস নিচ্ছে। নিজের উপর খুব গর্ব হচ্ছে বিদেশি কুত্তাকে ধোকা দিতে পেরে। সিমি বলল, আচ্ছা বিদেশি কুত্তা, তুই যেখানে খুশি সেখানে যা, আমার কিছু যায় আসে না, কিন্তু আমার ওপর নজর রাখতে কে বলেছে তোকে? আল্লাহ যেন ও আর বাড়ি না আসে, আমি শান্তিতে থাকতে পারবো। শালা হারামি আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিয়েছে। ওই অ্যানাকন্ডা আমাকে জ্যান্ত কবর দিতে চেয়েছে। কেউ না জানুক, আমি তো জানি সিমিকার। কেউ না জানুক, আমি তো জানি নিশান সাইকো। কেউ না জানুক, আমি তো জানি নিশান পাগল, ছাগল, গরু। কেউ না জানুক। বাকি গান শেষ করতে না দিয়ে নিশান ধমক দিয়ে বলল, এই হারামি, এসব কি গান গাচ্ছিস তুই? জিহান গান থামিয়ে বিরক্ত কণ্ঠে বলল, বাল থামাস কেন? আমার গানটা আজ কত বছর পরে একটা গান গাচ্ছি তোকে ক্রেডিট করে। কই তুই একটু প্রশংসা করবি তা না, হারামি বলছিস? ছি। নিশান দাঁতে দাঁত চেপে বলল, শালা এটা এয়ারপোর্ট, তাই বেঁচে গেলি, নয়তো তোর বোনের মতো তোকেও জ্যান্ত কবর দিতাম। জিহান দাঁত কেলিয়ে হেসে বলল, আমি জানি আমি তোর শালা, বারবার না বললেই হবে। উপস, সরি ভাই, আরেকটা গান মনে পড়ছে, আমাকে গাইতে দে, ঠিক আছে? বলেই জিহান নিজের গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো। প্রেমে পড়েছে সাইকো, প্রেমে পড়েছে, এত প্রেমে পড়েছে যে জ্যান্ত কবর দিচ্ছে। প্রেমে পড়েছে সাইকো, প্রেমে পড়েছে। নিশান শ্লেষ ভয়েসে দাঁতে দাঁত চেপে বলল, জিহানের বাচ্চা, তুই যদি চুপ না করিস আমি এয়ারপোর্ট মানব না, তোকে এখানেই মারা শুরু করব। জিহান মুখ ভাঙিয়ে বলল, আগে কথা ঠিক কর, আমার এখনো বাচ্চা হয়নি যে আমার বাচ্চাকে ডাকবি। অবশ্য তোরা চাইলে হতেই পারে, তার জন্য একটা মেয়ে খুঁজে আন, বিয়ে করে ক্রিকেট টিম বানালে তখন বলিস জিহানের বাচ্চা, একেবারে ক্রিকেট টিম বানিয়ে তোকে ডাক দেব। নিশান শান্ত কণ্ঠে বলল, তোর ক্রিকেট টিম হলে আমার ফুটবল টিম হবে, তোর ক্রিকেট টিমের সাথে আমার ফুটবল টিম মারামারি করবে। এখন চুপচাপ করে বস, নয়তো সত্যিই তোকে খুন করে ফেলবো। এর মধ্যেই নিশান উঠে পড়ল, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, প্লেনে উঠে বসবে। নিশানের পিছু পিছু জিহানও গেল, দুজনে এক জায়গায় বসলো। নিশান আগে থেকেই জিহানকে সাবধানী বানিয়ে দিল, দেখ জিহান, আর একটাও ফালতু কথা বলবি না, তাহলে কিন্তু তোকে সত্যি সত্যি খুন করে ফেলবো। জিহান আর কিছুই বলল না, সে নিজের ফোন বের করে গেম খেলতে লাগলো, আর নিশান ফোন স্ক্রল করতে লাগলো। দুপুর 2:05। সিমি বাড়িতে আসছে সেই সকালে। আজকে সে শান্তিতে আছে অনেক, বিশেষ করে বিদেশি কুত্তা নাই সেই জন্য। বাড়ির কর্তাসহ গিন্নিরা নিজেদের রুমে রেস্ট নিচ্ছে, মেহেরিমা আর রুবেল নিজেদের রুমে। তিহান এইখানে এসে বন্ধু বানিয়েছে, তাদের সাথেই আছে বাইরে। পিহু মিহু দুজনেই ঘুমিয়ে আছে, সকলেই যার যার রুমে। সিমিকে পেয়ে তারা সকলে খুশি হয়েছে। এখন তারা রুমের ভেতরে বসে খেলা করছে। কাঁচের বোতল ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে 4 জন। বোতলের মুখ যার দিকে যাবে তাকে যা জিজ্ঞেস করা হবে তাই বলতে হবে, তাই অনেকটা ট্রুথ ডেয়ার। প্রথমে সামিয়া বোতল ঘোরালো, ঘুরতে ঘুরতে রাত্রির দিকে গিয়ে থামলো। যারা প্রশ্ন করলো, সত্যি করে বল, কাউকে ভালোবাসিস? রাত্রি লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নাড়লো। ওর মাথা নাড়তে দেখে 3 জনে চিৎকার দিয়ে বলল, কি? রাত্রি কানে হাত দিল। সামিয়া বলল, কে সেই মহান ব্যক্তি? নাম বলবো না, তবে তোরা চিনিস। সামিয়া বলল, সর বেডি, নাম বলতে না পারলে কিসের কি?
যারা বলল, আচ্ছা থাক, চল আবার শুরু করি। এবার গিয়ে থামলো সামিয়ার কাছে। সিমি বলল, সামু, তোকে বেশি কিছু করতে হবে না, শুধু একটা চিরকুট লিখতে হবে, লিখে সেটা জিহান ভাইয়ের রুমে বালিশের নিচে রেখে আসতে হবে। চিরকুটে লিখবি, ওহে আমার প্রাণ প্রিয় জিহান বেবি, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না, কবে নেবে তুমি তোমার বউকে ঘরে? সিমির কথা শুনে রাত্রি আর যারা অবাক। সামিয়া ভাব নিয়ে বলল, আচ্ছা অপেক্ষা কর, আমি লিখে রেখে আসছি। বলেই সিমির কথা মতো গিয়ে চিরকুট লিখে আসলো। সামিয়াকে দেখে রাত্রি বলল, বোন, আমার ভাই কিন্তু সুবিধার না, সাবধান। চিরকুট কেটা দিছে? আমি তো লিখতে জানি না। তাই তো, কে দিল? আচ্ছা আচ্ছা থাম, এবার শুরু কর। রাত্রি এবার বোতল ঘুরালো, থামলো সিমির দিকে। সামিয়া হাসছে। সামিয়াকে হাসতে দেখে সিমি বলল, এই সামু, হাসছিস কেন? সামিয়া নিজের হাসি কন্ট্রোল করে বলল, তেমন কিছু না সোনা, তোমার একটা কাজ আছে। সিমি অ্যাটিটিউডের সাথে বলল, বলে দেখ, কমপ্লিট করে আসছি। নিশান ভাই তো বাড়িতে নেই, বিদেশ চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিদেশি কুত্তা চলে যাওয়ায় নিজের পাখি পাখি লাগছে, যেখানে খুশি সেখানে উড়ে বেড়াচ্ছি। সামি একটু কেশে বলল, তোকে এখন নিশান ভাইয়ের রুমে যেতে হবে। গিয়ে নিশান ভাইয়ের কাভার থেকে একটা সাদা শার্ট বের করবি, সেটা পরবি, সুন্দর করে সাজবি, মানে ঠোঁটে লিপস্টিক দিবি, চোখে কাজল দিবি, মুখে মেকআপ করে চুলগুলো ছেড়ে দিবি। আর অবশ্যই শার্টের ডান পাশের হাতাটা একটু নামিয়ে রাখবি, মানে তোর তিল আছে না, ওইটা বাহুর কাছে, ওইরকম করে একটু স্টাইল করে সুন্দর করে একটা পিক তুলে আমাদের এনে দেখা যা। সামিয়ার কথা শুনে সিমি বলল, শালিরা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই বিদেশি কুত্তার রুমে পাঠাচ্ছিস কেন? হুম, ভাবি যেটা বলা হয়েছে সেটা করো, যাও। সিমি উঠে দাঁড়ালো। যাচ্ছি যাচ্ছি, কপাল করে মির্জাফরের মতো বোন পেয়েছি, শত্রুর প্রয়োজন পড়বে না। বলেই সিমি চলে গেল। সিমির যাওয়ার সাথে সাথে ওরা তিনজনও বের হয়ে আসলো। সোজা নিশানের রুমে ঢুকলো। ওরা তিনজন দরজার কাছে আছে, একটু ফাঁকা করে দেখতে লাগলো সিমি কি করে। সিমি রুমে ঢুকেই লাইট অন করলো। কাভার্টের কাছে গিয়ে একটা সাদা শার্ট হাতে নিল। শার্টটা সামনে এনে বলল, বিদেশি কুত্তা, আপনি চলে গিয়েছেন, কিন্তু দেখেন আমার জাউরা পাখি আমাকে আবার আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। 5 মিনিটের মধ্যে নিশানের সাদা শার্ট পরে বের হয়ে আসলো। ড্রেসিং টেবিলের কাছে গেল, সব কিছু খোঁজাখুঁজি করলো না, এখানে তার সাজুগুজুর সব জিনিসই আছে। সে ব্যাগটা এনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে নিজেকে সাজাতে লাগলো। মুখে পন্ডস ক্রিম মাখলো, ঠোঁটে লাল লিপস্টিক গাঢ় করে দিল, চোখে কাজল, আর চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে হালকা উঁচু করে বাঁধলো। কিন্তু এখন তাকে আরেকটা কাজ করতে হবে, ঘাড় থেকে জামাটা একটু সরাতে হবে। সিমি ঘাড় থেকে জামা সরিয়ে দিল, তারপর নিজেকে আয়নায় দেখলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজেকেই বলল, না, মন্দ লাগছে না, বিদেশি কুত্তার শার্ট পরে দারুণ লাগছে আমাকে। ইস সিমি, সেই লাগছে তোকে। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিল, কেমনভাবে থাকলে কেমনভাবে দাঁড়ালে সুন্দর লাগে তাকে। এদিকে সিমির কাণ্ড দেখে তারা তিনজন হাসছে। সিমি এবার তার ফোন বের করে কয়েকটা পিক তুলল সুন্দর করে। ফোন রেখে আবারও আয়নার সামনে পোজ দিতে লাগলো। মডেলিংরা যেভাবে হাঁটে সিমিও সেইভাবে হাঁটতে লাগলো। সিমির এসব কাজ দেখে ওরা তিনজন হাসি কন্ট্রোল করতে পারছে না। এদিকে সিমি ওইভাবে করেই যাচ্ছে, এসব করতে তার ভালোই লাগছে। হাতাটা আরও খানিকটা নিচে নেমে গেল। প্রায় 20 মিনিটের মতো এরকম এদিক ওদিক ঘুরে মডেলিং করে বিভিন্ন পোজ দিয়ে থামলো। আবারও ওয়াশরুমে ঢুকলো। সাদা শার্টটা আবারও সুন্দর করে ভাঁজ করে কাভার্টে তুলে রাখলো। সিমিকে বের হতে দেখে ওরা তিনজন দ্রুত রুমে চলে গেল। সিমির দরজা লাগিয়ে রুমে গেল, ওদের পিকগুলো দেখালো। সামিয়া বলল, সিমি রে, তোকে যা লাগছে না, জিজু দেখলে একেবারে পাগল হয়ে যাবে। সিমি মুখ ভাঙিয়ে বলল, ওই বিদেশি কুত্তা আসলেই পাগল, দেশে ফিরলে বড় আব্বুকে বলে পাবনায় ভর্তি করিয়ে দেব। ইতালিতে এসে সেই যে বিজনেস নিয়ে কাজ করছে, অনেক কাজ এগিয়ে গিয়েছে। অর্ধেক রাত করে বাড়ি ফিরল। জিহান আর নিশান দুজনেই বাইরে থেকে খেয়ে এসেছে, তাই নিজেদের রুমে চলে গিয়েছে। নিশান রুমে ঢুকেই দরজা লক করে ল্যাপটপ অন করলো। বেডের উপরে ল্যাপটপ রেখেই সিমির রুমে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ দেখলো। সেখানে দেখলো সিমিরা খেলা করছে। তখনই সিমি উঠে যায়। নিশান সিমির যাওয়া দেখে আবারও নিজের রুমের হিডেন ক্যামেরার ফুটেজ অন করে দেখে সেখানে সিমি ঢুকছে। নিশান ব্লেজার খুলে শার্টটাও খুলে ফেললো।
টাওয়াল পরে প্যান্ট খুলল। তার দৃষ্টি ল্যাপটপের দিকেই। সিমি কাভার থেকে তার শার্ট বের করে নিয়ে যাচ্ছে। নিশান ল্যাপটপ নিয়ে সোফায় বসলো, টি টেবিলের ওপরে ল্যাপটপ রেখে এক গ্লাস পানি খেলো। ল্যাপটপ স্ক্রিনে চোখ যেতেই দেখলো সিমি তার শার্ট পরে বের হয়েছে। নিশান ভুরুকুচকে তাকিয়ে আছে। সিমি সাজগোজ করছে, সবকিছুই দেখলো, কিন্তু যখন ঘাট থেকে শার্ট নামিয়ে দিল, এটা দেখে নিশান থ মেরে গেল। তাকিয়ে রইল সিমির দিকে। এইভাবে থাকায় তাকে অনেক হট লাগছে। নিশান চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করছে, বিড়বিড় করে বলল, বিলিভ মি ইস্যু, যদি আজকে দেশে থাকতাম তবে আজকেই ফরজ কাজটা সেরে ফেলতাম। আমাকে এইভাবে সিরিয়াস করিয়ে নিজে ভালো আছিস? নিশান আবারও তাকালো। এইবার সিমি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে, যেটা দেখে নিশানের নিজেরই হাসি লাগছে। তারপর মডেলিংদের মতোই হাঁটাহাঁটি করছে, যা দেখে নিশান হেসেই ফেলল। হাঁটতে হাঁটতে যখন আরও সরে গেল শার্টটা, তখন নিশান ল্যাপটপ অফ করে দিল। চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে বলতে লাগলো, কুল নিশান কুল, নিজেকে কন্ট্রোল কর। এর উসল একেবারে তুলে নিস, কন্ট্রোল ইয়োর সেলফ। নিশান উঠে একেবারে ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার নেওয়া লাগবে। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। আজ 2টো দিন হচ্ছে নিশান আর জিহান ইতালিতে গিয়েছে। সিমিরা এই 2 দিন নিয়ম করে ভার্সিটিতে গিয়েছে, যে যার নিয়মের ভিত্তিতেই কাজ করেছে। কিন্তু আজকে সবাই অনিয়ম করে কোথাও হারিয়ে যেতে চাচ্ছে। সময়টা সকাল 7:02। দিনটা শুক্রবার। চৌধুরী ম্যানশনের প্রতিটা মানুষ আজ ঘুরতে যাবে, যাকে বলে কোনো এক নিরিবিলি জায়গায় গিয়ে পিকনিক করা। তাই সেই জন্য ভোর রাত থেকে উঠে সবাই রেডি হচ্ছে। 7:50 বাজলেই বেরিয়ে পড়বে। অনেক দূর যেতে হবে। সবাই রেডি হয়ে নিচে নামলো নাস্তা করতে। সিমিরাও নামলো। তারা 4 বোন একই রকম ড্রেস পরেছে, নেভি ব্লু রঙের গ্রাউন, সাথে সাদা ওড়না এবং হিজাব। হাতের এক পাশে নেভি ব্লু ওড়না রেখে মুখে সাজগোজ করছে, পন্ডস ক্রিম, গোলাপি লিপস্টিক আর গাঢ় কাজল। 4 জনকে দেখতে একদম একই রকম লাগছে। সবার খাওয়া দাওয়া শেষেই বাইরে বের হয়ে গেল। বড়রা এক গাড়িতে আর ছোটরা আরেক গাড়িতে উঠল। তাজউদ্দিন, সালাউদ্দিন, সেলিনা, রোজিনা, কিয়া, রুবেল আর মেহেরিমা 8 জন বড় প্রাইভেট কারে উঠল। আরেকটা গাড়িতে সিমি, সামিয়া, জারা, রাত্রি, মিষ্টু, পিহু, তাজ আর তিহান উঠল। দুটোই বড় প্রাইভেট গাড়ি। সবাই উঠতেই গাড়ি রওনা দিল তাদের গন্তব্যের দিকে। তারা যাচ্ছে সিলেটের লালাখাল নদীর তীরে, যেখানে আছে পাহাড়, নিরিবিলি জায়গা, স্বচ্ছ নদীর পানি। তাই তো সকাল সকাল রওনা দিল। ঢাকা থেকে সিলেট যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। গাড়ি চলতে শুরু করলো নিজ গতিতে। গাড়ির মধ্যে হইচই গান লেগেই আছে। এদিকে মিষ্টি দাঁতের দাঁত চেপে সবকিছু সহ্য করছে। তার কাছে এসব অসহ্য লাগছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও সহ্য করছে। বাড়ির মানুষের দেখছি আমোদ লাগছে ভালোই। নিশানের কথা শুনে জিহান চোখ তুলে নিশানের দিকে তাকিয়ে বলল, কেন, আবার কি হলো? নিশান খেতে খেতে বলল, সাহস কত বড়! আমার বউকে নিয়ে যাচ্ছে, আমাকে একবারও বলল না, আমার কাছে পারমিশনও নিল না। বিলিভ মি জিহান, জাস্ট বাড়িতে ফিরি, তোর বোনকে এবার এমন শাস্তি দেব 10 দিন যেন বেডে পড়ে থাকে। জিহান ঢোক গিলে বলল, কি হয়েছে ভাই? নিশান কিছু বলল না, নিজের ফোন নিয়ে সোজা সেই জায়গা ত্যাগ করলো। জিহান দ্রুত হাত ধুয়ে এসে কল লাগালো তিহানের ফোনে। তিহান কল ধরতেই জিহান বলল, তুই কই? বড় মামা ঠিক করেছে ঘুরতে যাব, তাই আজকে সবাই ঘুরতে যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছিস? সিলেট। কেন, কোনো সমস্যা হয়েছে ভাইয়া? জিহান ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, বেশি কিছু না ভাই, আমার সিমির খেয়াল রাখিস। যদি ওর একটা আঁচড় লাগে তাহলে ওই সাইকো নিশান খুন করে দেবে পুরো পরিবারকে। তিহান আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমরা সবাই আছি তো। জিহান আর কিছু না বলে কল কেটে দিয়ে নিশানের পিছু গেল। দেখতে দেখতে 5 ঘন্টা হয়ে গিয়েছে। এখন দুপুর 1টা বাজে। আর কিছুক্ষণ পরেই তারা লালখালা পৌঁছে যাবে। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। তাজ সিমিকে ডাকলো, সিমি আপি। সিমি উত্তর দিয়ে বলল, হ্যাঁ। আচ্ছা আপি, এই নদীর নাম লালাখাল কেন? সিমি ক্যাবলা হেসে দিয়ে বলল, আসলে ওইখানে নদীতে আগে মানুষদের খুন করে ফেলে দিত। মানুষের রক্ত লাল, তাই সেই রক্তে পুরো নদী লাল হয়ে যেত, সেই জন্য ওই নদীর নাম রাখা হয়েছে লালাখাল। সিমির উত্তর শুনে সবাই ওর দিকে তাকালো। সিমি সবার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ না বললেও চলবে, ছোট ছোট ব্যাপার তো।
এর মধ্যে তাজ আবার বলল, বুঝলাম আপু, তাহলে আরেকটা নদী আছে না, ওই যে পদ্মা, ওই নদীর নাম পদ্মা কেন? সিমি হেসে জবাব দিল, এই নদীতে পদ্ম ফুল ভরে যেত, তাই পদ্ম নদীর নাম রাখা হয়েছে। তাজ মাথা নাড়িয়ে বলল, বুঝলাম, তাহলে যমুনা কেন? সিমি সোজাসাপটা জবাব দিল, ওই নদীতে বহুকাল আগে যমুনা নামে এক মহিলার গলায় কলসি ঝুলিয়ে আত্মহত্যা করেছিল, সেই জন্য ওই মহিলাকে স্মরণ রাখার জন্য সেই নদীকে যমুনা নদী বলা হয়। সিমির এই উত্তর শুনে কেউ আর হাসি থামাতে পারল না। সামিয়া সিমিকে বলল, এই বেডি, কি শিখাচ্ছিস তুই এসব? সিমি হাবলার মতো বলল, কেন, ঠিকই তো বললাম। যারা হাসতে হাসতে বলল, 100% সঠিক। ছোট্ট মিহু বলে উঠল, ও সিমি আপু, আপু আমি না অনেক দিন থেকে একটা বিষয়ে চিন্তিত, তোমাকে বলবো। তুমি তো তাজ ভাইকে সব বুঝিয়ে দিলে সুন্দর করে। সিমি নিজেকে বাহবা দিল মনে মনে খুব। হ্যাঁ বলে ফেল, পানির মতো বুঝিয়ে দেবো। আচ্ছা 1 আর 1 কেন 2 হবে, কেন 3 আর 4 হবে না? 4 কেন হবে না? মিহির প্রশ্ন শুনে সিমি কিছুক্ষণ তাকিয়ে রইল মিহুর দিকে, পরে বলল, ছোট্ট মিহু, এই প্রশ্নটা আমারও, তবে উত্তর আমার ভাবা আছে। এই যে মিহু আর পিহু 2 বোন, তেমনি 1 আর 2 ভাই, এদের যোগ করলে ভাই হয়। সিমির উত্তর শুনে বাকি সবার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সিরিয়াসলি, এই মেয়ের উত্তর যে এত সুন্দর, কিভাবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে? এর মধ্যেই পিহু বলল, আচ্ছা সিমি আপু শোনো, আমার একটা প্রশ্ন, যেহেতু বিয়ে আমারও হবে তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ কর। আচ্ছা মানুষ বলে না যে বাসর রাতে বিড়াল মারতে হয়, আচ্ছা এই বিড়ালটা কিভাবে মারতে হয়? মানে একটা জ্যান্ত বিড়ালকে কে মারে? এসব করলে তো গুনাহ হবে তাই না? পিহুর প্রশ্ন শুনে তিহান আর মিষ্টি দুজনের কাশি উঠে গিয়েছে। এদিকে সিমি সামিয়া যারা রাত্রি ভাবছে, তাই তো, এই প্রশ্নের উত্তর কি? ভেবে যখন কিছুই পেল না, তখন সিমি বলল, অপেক্ষা কর, আমি ইউটিউবে সার্চ দিচ্ছি। বলে ফোন হাতে নিয়ে সার্চ দিতে যাবে, তখনই তিহান বলল, এই স্টপ যাও, আমরা এখন নামবো। সিমি থেমে গেল, কিন্তু পিহুকে বলল, আমি সার্চ দিয়ে জেনে তোকে পরে জানিয়ে দেবো। এর মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেকে সবাই নামলো, ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে দিল। কি সুন্দর জায়গা! লালাখাল নদীটা 2 জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, 2 পাশে ঘন জঙ্গল, সাথে আছে পাহাড়, কি সুন্দর জায়গা। সিমি গাড়ি থেকে একটু দূরে গিয়ে হাত মেলে সবুজ প্রকৃতি উপভোগ করতে লাগলো। তাজউদ্দিন বলল, তোমরা যেন বেশি দূর যাবে না, আমরা এখানে আছি, রান্নার ব্যবস্থা করছি। যারা বলল, আচ্ছা আপু, আমরা বেশি দূর যাব না। পিহু মিহু তাজ তিহান মিষ্টি সবাই বড়দের সাথে থাকলো, আর এই 4 বোন নিজেদের মতো ঘুরতে লাগলো। তারা অনেকটাই দূরে গেল। রাত্রি বলল, যাই বলিস, জায়গাটা কিন্তু অসাধারণ। যারা হাত মেলে চোখ বন্ধ করে বলল, আজ যেন মনে হচ্ছে আমি মুক্ত পাখি, ঠিক যেন এতদিন বন্দিত জীবনযাপন করছিলাম। উফ, কি যে ভালো লাগছে। সিমি দুঃখ প্রকাশ করে বলল, এইসব উপভোগ করার জন্য জামাই লাগবে রে। সে এই নির্জন জঙ্গলের ভেতর আমাকে কোলে নিয়ে হাঁটবে, আর আমি তার গলা জড়িয়ে ধরে প্রকৃতি উপভোগ করব। ইস, আজ একটা জামাই নেই বলি। সিমির কথা শুনে সামিয়া জানা রাত্রি চিৎকার দিয়ে বলল, কি? সিমি চোখ মুখ কুচকে বলল, চিৎকার মারাস কেন? কি বললি, তোর জামাই নেই? নেই তো। যারা চোখ বড় বড় করে বলল, আমার জ্যান্ত ভাইটাকে কি মেরে ফেলার প্ল্যান করছিস? সিমি ভুরু কুচকে বলল, কোন ভাই? রাত্রি ফোন নিয়ে বলল, দাঁড়া আমি ফোন দিচ্ছি। রাত্রি বলতে দেরি, সিমি দৌড়ে গিয়ে রাত্রির হাত ধরতে দেরি হলো না। হাত ধরে সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মজা করছিলাম, মাফ করে দে। ঠিক আছে মাফ করলাম, তবে শর্ত আছে। কি শর্ত? এই নির্জন জায়গায় তোর এখন জোরে চিৎকার করে বলতে হবে, নিশান আই লাভ ইউ। রাত্রির কথা শুনে সিমি ওর দিকে কেমন করে তাকালো, তারপর মুহূর্তেই সিমি চিৎকার দিয়ে বলল, আই লাভ ইউ বিদেশি কুত্তা। সিমি ভেবাচাকা খেয়ে বসলো, কি বললি? আই লাভ বিদেশি কুত্তা? যারা কপাল চাপড়িয়ে বলল, আমার ভাইকে কুত্তার সাথে তুলনা করিস? বাহ। সিমি নিজেকে বাহবা দিয়ে বলল, কবল বলার সময় বিদেশি কুত্তাই বলেছি। সিমের কথা শুনে ওরা আরো অবাক হয়ে বলল, সত্যি? 3 সত্যি।
সিমির কথা শুনে সবাই হাসলো। এইবার তারা আরও সামনের দিকে গেল। রান্নাবান্না শেষ, খাবার খাবে সবাই বসে পড়লো, খেতে লাগলো একসাথে। খাওয়া দাওয়া শেষ হলে একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবে। নিশান, এই নিশান শোন না। নিশান বিরক্ত কণ্ঠে বলল, সমস্যা কি তোর? আমার নামকে তোর এই বালের নামের সাথে রাখছিস কেন, ইডিয়েট? জিহান হতাশ কণ্ঠে বলল, মানুষ বাঁচে আশায় আর আমি বাঁচি এক হতাশার বস্তা নিয়ে। নিশান ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, এত না ঘুরিয়ে সোজাসুজি বল কি হয়েছে। একটা গান গাইতে ইচ্ছা করছে, গাবো? নিশান উত্তর দিল না। জিহান বলল, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, আমি গাইছি। বলেই জিহান একটু গলা পরিষ্কার করে গেয়ে উঠল, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বোঝাই কেমনে। জিহানের গান শুনে নিশান নাকমুখ কুঁচকে বলল, ছি জিহান, সত্যি তুই তৃতীয় লিঙ্গ? নষ্ট চোখে নষ্ট মনে আমাকে দেখিস? হ্যাঁ, মানেটা কি? জিহান মুখ ভাঙিয়ে বলল, শালা হারামি, তৃতীয় লিঙ্গর গানটা আমার বউকে ক্রেডিট করে গিয়েছিলাম। সামনে এখন তুই আছিস, তো আমি কি করব? প্রথমেই বলেছি আমি তৃতীয় লিঙ্গ কিনা চেক করে নে, আই ডোন্ট মাইন্ড। জিহান বলে উঠল, দেখার ইচ্ছে নেই আমার। এইসব গান তুই শিখলি কোথা থেকে রে? আগে তো তুই এমন ছিলি না। জিহান কষ্টের সাথে বলল, বাংলাদেশে কয়েকদিন থেকে তোর শালার কাছ থেকে শিখেছি। শালা পেয়েছিস একটা ভালো, এইসব গান শোনে, গান পছন্দও করে, ফোনে সার্চ দেয় আর গান পাই শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। ছোট্ট বাচ্চা থেকে শিখেছিস, তাও ভালো, কিছু শিখলে হয়, তা না করে আবাল মার্কা গান শিখেছিস। শালা সব কয়টা ভাই বোনতরা উগান্ডার বাসিন্দা। জিহান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, সেই উগান্ডার মেয়েকেই তো কবুল করলি শোনা। নিশান জিহানের দিকে চোখ গরম তাকাতেই জিহান দ্রুত ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। সিমি মামুনি, একটু আয় তো আমার সাথে। সেলিনার ডাক শুনে সিমি উঠে আসলো, বলল, কি হয়েছে বড় আম্মু? সেলিনা সিমির হাত ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর ঢুকে বলল, আয় ভিতর থেকে একটু ঘুরে আসি। সিমিও কিছু বলল না, চুপচাপ যেতে লাগলো। সেলিনা দুঃখ প্রকাশ করে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমার ছেলে তোকে অনেক জ্বালায়, অনেক শাস্তি দেয়, মারধর করে, মাফ করিস না আমাকে। আরে বড় আম্মু, তুমি মাফ চাইছো কেন? আর নিশান ভাইয়ের কাজকর্ম প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সহ্য হয়ে গিয়েছে, তাই আমি কিছু মনে করি না, আর তুমিও আমার কাছে মাফ চাইবে না, ঠিক আছে? সেলিনা হাসি মুখে বলল, তোর মতন এমন একটা লক্ষ্মী মিষ্টি ছেলের বউ পেয়ে আমি ধন্য রে সিমি, আমি সত্যিই ধন্য। নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছে। সিমি শুধু হাসলো। এইভাবে টুকটাক কথা বলতে বলতে সিমিরা অনেক দূরে চলে গেল। পাহাড়ের মাঝখানে তারা হাঁটছিল, বড় খাদও আছে, ভয়ঙ্কর টাইপ জায়গা। সন্ধ্যা হয়ে এসেছে। সেলিনা সিমিকে বলল, সিমি মামুনি, ওই যে ফুলগুলো আমাকে এনে দেবে? হাত দিয়ে খানিক দূরে রঙ্গন ফুলের গাছ দেখালো। সিমি হেসে বলল, অবশ্যই, তুমি অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। বলেই সিমি যেতে নিলে সেলিনা বলল, তোর ব্যাগটা আমার কাছে দিয়ে যা। সিমি হাসি মুখে ব্যাগ দিয়ে ফুল আনতে গেল। এদিকে সিমিকে যেতে দেখে সেলিনা মনে মনে বাঁকা হাসি দিল। আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে গেল, আবারও সবার কাছে ফিরে গিয়ে মিশে গেল। সিমিকে যখন সে এনেছিল তখন সিমির ওইখানে কেউ ছিল না, একা ছিল, তাই কেউ সন্দেহ করতে পারবে না। এদিকে সিমি ফুল ছিঁড়ে আনলো অনেকগুলো। সন্ধ্যা নেমে গিয়েছে, সূর্য ডুবে যাচ্ছে। সিমি ফুলগুলো হাতে নিয়ে সেলিনা যেখানে ছিল ওইখানে আসতে চমকে উঠল, কারণ ওখানে কেউ ছিল না। সিমি ভয়ে আশপাশে সেলিনাকে খুঁজতে লাগলো, না, কোথাও পাওয়া যাচ্ছে না। সিমির ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, চোখে পানিরা ভিড় করছে। চিৎকার দিয়ে বলল, বড় আম্মু, ও বড় আম্মু, কোথায় তুমি? বড় আম্মু, আমার ভয় করছে, নিয়ে যাও আমাকে। সিমির আওয়াজ যেন আবারও সিমির কাছেই ফিরে আসছে, কিন্তু তার শব্দ শুনে কারোর কোনো আওয়াজ ভেসে আসছে না। এদিকে সূর্য ডুবে গিয়েছে, চারিদিকে আধার নেমেছে। সিমির ভয় লাগছে, সে হাঁটতে লাগলো, কিন্তু রাস্তা সে চেনে না। আরও গভীরে চলে গেল। বড় বড় পাহাড়, ঘন জঙ্গল, খাদের মধ্যে ফেসে গেল। সে কান্না করছে, তার কান্নার আওয়াজ কেউ শুনতে পারছে না। চিৎকার করছে, তাও কেউ তার চিৎকারের উত্তর দিচ্ছে না।
সিমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভীষণ ভয় লাগছে তার। চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। সবাই গাড়িতে উঠে বসলো। খবর হলো সিমি নেই। আবারও নামলো গাড়ি থেকে। আশেপাশের সব জায়গা খুঁজলো, কিন্তু কোথাও পেল না সিমিকে। এদিকে সেলিনা আর মিষ্টি মনে মনে হাসছে, কারণ এইসব ঘুরতে আসা সিমিকে এই জঙ্গলের মাঝে হারিয়ে দেওয়া, এই সব তাদেরই প্ল্যান ছিল। সবাই হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রোজিনা কান্না করছে, সেলিনা গিয়ে সান্ত্বনা দিচ্ছে। যারা তার ফোন বের করে কল মিলালো নিশানের নাম্বারে। 2-3 বার রিং হতেই কল তুললো। যারা কান্না করতে করতে ডাকলো, ভাইয়া। নিশানের কপাল কুঁচকে এলো। বুকের ভেতর কেউ যেন এলো পাথারি হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কিছু হয়েছে নাকি তার ঈশ্বর? নিশান শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? যারা কান্না করতে করতে বলল, ভাইয়া সিমিকে খুঁজে পাচ্ছি না। সিমিকে খুঁজে পাচ্ছে না শব্দটা তার কানে যেতেই নিশান চিৎকার দিয়ে বলল, হোয়াট? যারা সবকিছু খুলে বলল। যা শুনে নিশান রাগে তীর করে কাঁপছে। কুত্তার বাচ্চা, আমার ইস্যুকে নিয়ে গিয়ে হারিয়ে ফেলেছিস। আমার পারমিশন ব্যতীত আমার ইস্যুকে নিয়েছিস মানলাম, এখন হারিয়েছিস। খোদার কসম, আমার ইস্যুর গায়ে যদি একটা আঁচড় লাগে আমি খুন করে ফেলবো সবাইকে। বলেই কল কেটে দিল। পাশে জিহান দাঁড়িয়েছিল, সব কথা শুনেছে। আর সাথে সাথেই বেশি রেট দিয়ে ইমার্জেন্সি 2টো টিকিট কেটেছে বাংলাদেশে যাওয়ার জন্য। নিশান যেইভাবে ছিল সেইভাবে বের হয়ে গেল। সাথে জিহানও দৌড় দিল। জিহান বলল, টিকিট কেটে ফেলেছি, আর 10 মিনিট পরে ফ্লাইট, আমাদের দ্রুত যেতে হবে। এয়ারপোর্ট থেকে তাদের দূরত্ব 10 মিনিটের, আর হাতেও 10 মিনিট। নিশান বাইক নিয়ে দ্রুত জিহানে উঠে পড়ল। ফুল স্পিডে চালিয়ে 10 মিনিটের রাস্তা 3 মিনিটে পৌঁছালো। তারা নেমে দ্রুত সব কিছু ঠিকঠাক করে প্লেনে উঠে বসলো। নিশানের সারা শরীর রাগে তীর করে কাঁপছে। সব কিছু ভেঙে চুরমার করতে ইচ্ছে করছে। ভয় করছে তার কলিজার জন্য। ঈশ্বর কিছু হয়ে গেলে সে কি করবে, কখন যাবে, কিভাবে আছে তার ইস্যু আল্লাহই ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করছে যেন সে যতক্ষণ না পৌঁছায় সিমি যেন সেফ থাকে। প্লেন উড়াল দিল গন্তব্য বাংলাদেশে।